স্থূল ও আণবিক সংকেত নির্ণয়। আচ্ছা, দেখো আমাদের মূলত নির্ণয় করতে হবে হচ্ছে শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত আসলে এরকমই আসবে। তা আমরা কি করব, একবারে আমি শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত বের করতে পারবো না। প্রথমে আমাদের কোশ্চেনে কিছু শতকরা সংযুক্তি দেওয়া থাকবে, ওই শতকরা সংযুক্তি থেকে আমি স্থূল সংকেতটা বের করব। দেন ওই স্থূল সংকেত থেকে পরবর্তীতে আমি আণবিক সংকেত বের করব। তাহলে আগে আমাকে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করতে হবে। এখানে দেখো আমরা স্টেপ পাচ্ছি কিন্তু দুইটা। আমরা দুইটা স্টেপসে ভাগ করে এখানে আমরা একটু সূত্র আকারে লিখতে পারি। আমরা একটু পদ্ধতিগুলো লিখি। দেখো আমরা যখন শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয় করব, প্রথম স্টেপসটা কি হবে বা কতগুলো ধাপে ধরো আমরা লিখি, তাহলে তোমরা প্র্যাকটিস নিজেরাই করতে পারবা। এক নম্বরে প্রথমে আমরা কি করব, প্রত্যেকের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। এরপরে দুই নাম্বার ধাপে এসে আমরা কি করব, এই যে পারমাণবিক ভর দ্বারা ভাগ করার পরে যে ভাগফলটা পাবো, তো ওখান থেকে আমরা লিখলাম যে প্রাপ্ত ভাগফল, প্রাপ্ত ভাগফল সমূহকে বা ভাগফল সমূহের মধ্যে, ভাগফল তো তুমি দুইটা তিনটা বা তারও অধিক পাইতে পারো, ভাগফল সমূহের মধ্যে সব থেকে ছোট যে ভাগফলটা থাকবে, ক্ষুদ্রতম যে ভাগফলটা থাকবে, ওই ভাগফলটা দিয়ে সবাইকে ভাগ করব। মানে সব ভাগফলকে আবার ভাগ করব। এই হচ্ছে দুই নাম্বার স্টেপস। এইখানে লাস্ট স্টেপসটা করব তিন নাম্বারে, ভগ্নাংশ যদি আমরা পাই, যদি কোনোটা দেখো ভগ্নাংশ আসতেছে, ভগ্নাংশ আসলে সেটাকে 2 3 4 5 এভাবে গুণ করব। এই স্টেপস গুলো ফলো করলে আমার স্থূল সংকেত বের করা হয়ে যাবে। এবার আসো স্থূল সংকেত থেকে আণবিক সংকেত আমরা কি করে বের করব। প্রথমে এইখানে স্থূল সংকেতের আণবিক ভর বের করব। স্থূল সংকেতের যে আণবিক ভর সেটা আমরা বের করে নিব। দ্বিতীয়ত প্রশ্নে যে ডাটা দেওয়া থাকবে, প্রশ্নে প্রদত্ত ডাটা থেকে আণবিক ভর বের করব। আর এখানে প্রশ্নে প্রদত্ত ডাটা থেকে আণবিক ভর বের করা বলতে, প্রশ্নে যদি এরকম দেওয়া থাকে, প্রশ্নে মাঝে মাঝে বাষ্প ঘনত্ব দেওয়া থাকতে পারে, ওই বাষ্প ঘনত্বের সাথে যদি আমি 2 গুণ করি তাহলে আমরা মোলার ওয়েট বা আণবিক ভর পেয়ে থাকি। আর শেষে কি হবে, 3 নাম্বার স্টেপসে আমরা কি করব, স্থূল সংকেত
এটা সমান আণবিক ভর। লাস্টে আমরা এখান থেকে n এর মান পাবো, n এর মানটা এই স্থূল সংকেত যেটা আমরা বের করব সেইখানটাতে গুণ করে দিতে হবে, সেইখান থেকে একদম গুণ করে দেওয়া লাগবে। আচ্ছা, এবার আসো আমরা একটা অ্যাডমিশনের ম্যাথ করি, ম্যাথ করলে এই যে কনসেপ্টটা একদম আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা কোশ্চেন বললাম, একটা যৌগের শতকরা সংযুক্তিতে ধরো দেওয়া আছে কার্বন হচ্ছে 40%, হাইড্রোজেন দেওয়া আছে 6.6% এবং অক্সিজেন দেওয়া থাকতেও পারে নাও পারে। আচ্ছা, এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, এই কোশ্চেনটা ধরো লিখি। যৌগটার স্থূল সংকেত কোনটি? এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন। রাজশাহী ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা 3 বার আসছে, আর এই কোশ্চেনটা আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রিপিট হয়েছে। যাই হোক, এখন আমরা একটা কথা বলছিলাম শতকরা সংযুক্তি পড়ার সময়, টোটাল শতকরা সংযুক্তি বলতে আমরা বুঝবো হচ্ছে 100% কে। টোটাল শতকরা সংযুক্তি বলতে আমরা বুঝবো 100% কে। এখন প্রথমে আমার কাজ হবে যে যৌগগুলা দেওয়া আছে, এই যে মৌলগুলা দেওয়া আছে তাদের পার্সেন্টেজগুলা যোগ করে 100% হচ্ছে কিনা। দেখো এখানে 53 আর 6 আর 40 100% হচ্ছে। মাঝে মাঝে কি করবে, যে কোনো একটা এখান থেকে অ্যাবসেন্ট দিয়ে দিবে, হয় অক্সিজেন দিবে না, এই দুইটা দিয়ে দিবে। তখন কি করবা, দুইটা মিলে যোগ করে দেখতে পাচ্ছি 100 হচ্ছে না, তখন কি করবা, বাকিটা অক্সিজেন ধরে নিতে হবে। মেইনলি হয় হাইড্রোজেন না হলে অক্সিজেন, এই দুইটার কোনোটা, যদি এখানে অ্যাবসেন্ট রাখে, এই দুইটার যে কোনো একটা অ্যাবসেন্ট রাখবে। এজন্য ধরো তোমার কোশ্চেনে অক্সিজেনের পার্সেন্টেজটা দেওয়া নাই, দুইটা মিলে যদি 100 না মিলে তখন বের করে নিতে হবে অক্সিজেনেরটা। আবার অক্সিজেনটা দেওয়া আছে, হাইড্রোজেনটা দেওয়া নাই, এই দুইটা যোগ করে তুমি দেখতেছো 100 মিলতেছে না, যদি 100 মিলে যায় তখন তো বের করার দরকার নাই। যদি এখানে 40% আর এখানে অক্সিজেন যদি 60% দেওয়া থাকতো তাহলে হাইড্রোজেন কিন্তু বের করার প্রয়োজন ছিল না। মেইনলি তিনটা জিনিসই বের করব, যেটা অ্যাবসেন্ট থাকবে CHO, এই তিনটার যে কোনো একটা বের করব যেটা অনুপস্থিত থাকবে, যদি মোট 100% না মেলে। এই কথাটা মনে রাখবা, মোট যদি 100% না মেলে। এখানে দেখো মোট 100% মিলে গিয়েছে, অন্য কিছু বের করার দরকার নাই। স্থূল সংকেত বের করতে হবে পার্সেন্টেজ থেকে। তাই প্রথম স্টেপ ছিল প্রত্যেকের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাই প্রথমে আসে কার্বন, কার্বনের পরিমাণ দেওয়া আছে 40, কার্বনের আণবিক ভরটা দিয়ে ভাগ করতে হবে 12, তাহলে এখানে আসে 3.33। হাইড্রোজেন, হাইড্রোজেনের 6.6, এর আণবিক ভর 1, তাহলে এখানে 6.6 আসতেছে। অক্সিজেনের পরিমাণ 53.3 ডিভাইডেড বাই অক্সিজেন আণবিক ভর কত 16, তাই 348, তাহলে এটাও 3.33 আসবে। এটা ক্যালকুলেটর দিয়েই করবা এগুলা। তাহলে প্রথম স্টেপস কিন্তু শেষ। এরপরে দ্বিতীয় স্টেপস কি ছিল, যে ভাগফলগুলো আমরা পাবো এই ভাগফলগুলোর মধ্যে সব থেকে ছোট যেটা, ক্ষুদ্রতম যেটা, ওইটা দিয়ে বাকি সব ভাগফলকে ভাগ করতে হবে। তাহলে এখানে সব থেকে ছোট্ট হচ্ছে 3.33, সব থেকে ছোট্ট হচ্ছে এখানে 3.33। তাহলে কার্বনের ক্ষেত্রে 3.33 ভাগ 3.33 কত আসতেছে 1। হাইড্রোজেন 6.6 কত দিয়ে ভাগ, সব থেকে ছোটটা দিয়ে ভাগ 3.33, কত আসে এটা 2 আসবে। অক্সিজেন 3.33 ভাগ 3.33 1 আসে। তাহলে যৌগটার স্থূল সংকেত কি আসতেছে, স্থূল সংকেত সমান কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, এটাই হচ্ছে স্থূল সংকেত। যৌগটার স্থূল সংকেত হচ্ছে এইটা।
এরকম ছোট্ট ছোট্ট কোশ্চেন থাকবে। স্থূল সংকেতটা যেহেতু অ্যাডমিশন টেস্টে আসছে, এখন এইখানে তো মৌল দেওয়া আছে, তোমাদের কিন্তু এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে, বলবে এ একটা মৌল যার পরিমাণ হচ্ছে 50% এবং তার একটা আণবিক ভর দেওয়া আছে বা পারমাণবিক ভর দেওয়া আছে, এরকম কিন্তু থাকতে পারে। তারপর বলবে বি একটা মৌল, তারও পরিমাণ ধরো 50% দেওয়া আছে, তার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এত, এরকমও কিন্তু আসতে পারে। তখন সেই অনুযায়ী এরকম ভাবে একই প্রসেসে করে ফেলবা। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা ম্যাথ করব, করে এই টপিকটা ক্লোজ করব। একটা যৌগের বাষ্প ঘনত্ব দেওয়া আছে ধরো 44, ওই যৌগে কার্বনের পরিমাণ দেওয়া আছে ধরো 54.44%, হাইড্রোজেনের পরিমাণ আছে 9.09%, আর অক্সিজেনের পরিমাণ আছে 36.3%। যৌগটার আণবিক সংকেত কি হবে? এবার কিন্তু স্থূল সংকেত না চেয়ে ডিরেক্টলি যৌগটির আণবিক সংকেত কি হবে। তাহলে আণবিক সংকেত বের করতে গেলে আগে আমাকে কি করতে হবে? স্থূল সংকেত বের করতে হবে। তাহলে আমরা সেই স্টেপ বাই স্টেপ ফলো করব। প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের এই শতকরা পার্সেন্টেজ গুলা থেকে বা শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করতে হবে। তার স্থূল সংকেতের প্রথম সংকেত ধাপেই ছিল যে প্রত্যেকের শতকরা পরিমাণকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে 54.44, তাহলে 54.44টা 44 দিয়ে তো মিলবে না এখানে। 54.54%, এখান থেকে 3 বার 34 4 বার 48, 4 পয়েন্ট সামথিং। ক্যালকুলেটরে করে ফেলবো আমরা। ক্যালকুলেটরে বসালে এটা আসে 4.54। হাইড্রোজেনের 9.09 ডিভাইডেড বাই 1, এটা তো 9.09ই থাকবে। অক্সিজেনের 36.3 ডিভাইডেড বাই 16, এটা থাকে 16 ধরো 32, 2.26, 2.26। তাহলে এইটা করা শেষ। এরপরে কি ছিল? এরপরে ছিল যে সব থেকে ক্ষুদ্রতম যেটা ভাগফল, সেইটা দিয়ে সব ভাগফলটাকে ভাগ করতে হবে। তাহলে কার্বনে 4.54, তাকে ভাগ করতে হবে 26 দিয়ে। তো এটা কত আসে? দেখো এখানে দশমিকটা নেওয়া যাবে না, পূর্ণ সংখ্যাটাই নিতে হবে। এখানে দশমিক আসলে সেটা পূর্ণ সংখ্যাটাই নিতে হবে। তো এরকম তুমি করে দেখো। 26 জনের কত? 52। আমি 2 পয়েন্ট সামথিং আসে, 2 পয়েন্ট সামথিং না নিয়ে আমি 2টাই নিব। হাইড্রোজেনের ক্ষেত্রে 9.09 ডিভাইডেড বাই 2.26, এখানে 4 পয়েন্ট সামথিং আসবে, সেটা তুমি না নিয়ে 4 নিবা। অক্সিজেনে কত? 2.26 বাই 2.26, এটা থাকে 1। এইখান থেকে আমি যৌগটার স্থূল সংকেত বের করতে পারবো। অতএব যৌগটার স্থূল সংকেত কি আসছে? কার্বন 2টা, হাইড্রোজেন 4টা, তাহলে C2H4, অক্সিজেন একটা, এটাই হচ্ছে যৌগটার স্থূল সংকেত। এরপরে ছিল স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে হবে। আণবিক,
হ্যাঁ, আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন এটা ধরে নিই, ধরি আণবিক সংকেত কি হবে, C2H4O, এইখানে N, আমাকে মূলত N এর মানটা বের করতে হবে। তাহলে এবার একটু স্টেপ গুলো দেখে আসো। এখানে কি করতে হবে, স্থূল সংকেতের আণবিক ভর বের করতে হবে, স্থূল সংকেতের আণবিক ভর বের করতে হবে। তাহলে এখানে স্থূল সংকেতের আণবিক ভর কি আসে, স্থূল সংকেতের আণবিক ভর, তাহলে কার্বন, কার্বন হচ্ছে 12, তাহলে 12 দুগুণ 24, প্লাস হাইড্রোজেনের 4, অক্সিজেন 16 N, 24 আর 4 28 আর 16 44। এখানে ভর বের করতেছি, তাহলে এখানে আণবিক সংকেত থেকে স্থূল সংকেতের আণবিক ভর বলছি, তাহলে এই এনটা দেওয়া যাবে না, কারণ স্থূল সংকেতটা ছিল এটা, এই জন্য শুধু এখানে 44ই রাখতে হবে। আচ্ছা, এরপরে স্টেপটা ছিল হচ্ছে প্রশ্নে প্রদত্ত যে ডাটাগুলো আছে সেইখান থেকে আণবিক ভর বের করতে হবে। তাহলে যৌগটা আণবিক ভর কি হবে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে 44, তাহলে যৌগের আণবিক ভর আসবে 44-এর সাথে 2 গুণ করতে হবে, এই 44 না কিন্তু এইখানে যে 44টা দেওয়া আছে, তাহলে এখানে আসতেছে 88, আণবিক ভর আসতেছে 88। এইবার আসো শর্ত মতে আমাদের কি ছিল, শর্ত মতে এইটা সমান ছিল হচ্ছে আণবিক ভর, মনে করে দেখো। তাহলে এইটুকু কত পাইলাম, এইটুকু আমরা পাইলাম হচ্ছে 44, 44-এর সাথে n, এইখানে তুমি 44 n দিবা, 44 n সমান কত, আণবিক ভর, অতএব n সমান 2। তাহলে n সমান যদি 2 হয় তাহলে এখান থেকে আণবিক সংকেত আমরা কি পাচ্ছি, আণবিক সংকেত সমান C2H4O, এর এখানে 2, তার মানে থাকতেছে কি C4H8O2, C4H8O2, এটাই হচ্ছে যৌগটার আণবিক সংকেত। তাহলে এরপর থেকে আশা করি যেভাবে যা কোশ্চেন আসুক না কেন এখান থেকে সেগুলা বের করতে পারবা। আচ্ছা, আমরা এবার আজকে আমরা একটু মূলত মোল সংখ্যা নিয়েই পড়বো। তো মোল সংখ্যা পড়ার আগে একটু দেখো বইয়ে কি বলছে। রাসায়নিক পদার্থের পরিমাণ প্রকাশক একককে সাধারণত মোল বলা হয়। আণবিক ভরের সংজ্ঞা কি, জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে। ওই আণবিক ভর বলতেছি, মোলের সংজ্ঞা কি। দেখো, একটা যৌগের আণবিক ভরকে এতটুকুই মনে রাখো, গ্রামে প্রকাশ করলে যে পাওয়া যায় যেটি, সেটাকে সাধারণত আমরা মোল বলে থাকি। তাই পানির আণবিক ভর কত এক্স্যাক্টলি, পানির আণবিক ভর কিন্তু 18.02, এইটাই মনে রাখবা, কারণ হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1.02। তাহলে 18 গ্রাম পানি, এরকম একটা কোশ্চেন ছিল যে 18.02 গ্রাম পানি মানে কি, 18.02 গ্রাম পানি মানে হচ্ছে 1 মোল। 1 মোল নিয়ে আরো কিছু কথা আছে, আমি একটু পরে দেখাচ্ছি 1 মোল মানে কত কিছু হবে। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আণবিক ভর কি, এক, আণবিক মানে কি অণু থেকে যেটা আসছে, তাহলে অক্সিজেন তো দ্বিপরমাণুক, এই 2 গুণ করলে সেখান থেকে আণবিক ভরটা পাওয়া যায়। সেম ভাবে এখানে বাকিগুলা দেখে নিও, এগুলা খুব বেশি দরকার নাই। 1 মোল হাইড্রোজেন মানে কি, 1 মোল হাইড্রোজেন অণু মানে কি, 1 মোল পানি মানে কি, এগুলো তো সব জানোই, এগুলো খুব বেশি বোঝানোর এখানে কিছুই নাই। 1 মোল ইলেকট্রন বলতে কি বোঝায়, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। আসো আমরা পড়বো হচ্ছে মূলত মোল সংখ্যা নিয়ে।
মোলের ধারণা নিয়ে। দেখো মোল সংখ্যার একটা সূত্র পড়ব। মোল সংখ্যার আমরা একটা সূত্র পড়ব। তাহলে মোল মানে হচ্ছে মোল সংখ্যা, মোল নাম্বার বা মোল যাই বলো না কেন। এই সূত্র আমরা তড়িৎ রসায়নে কিছুটা হলেও বলছি, রাসায়নিক পরিবর্তনে পড়ছি, গুণগত রসায়নে পড়ছি, সব জায়গায় মোটামুটি পড়ছি। এখন মোলের যতগুলো সূত্র আছে সব এই একটাতে ইনক্লুড করে দিচ্ছি। সব অধ্যায়ের এইখান থেকে মনে রাখবে এই সূত্রটাই। মোল সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। n সমান W/m x/na VL/22.4। যখন এটা STP হবে, যখন এটা SATP হবে তখন সেখানে আমরা ভাগ করব 24.789। VL যখন এটা NTP হবে তখন ভাগ করব 24.04। VL ইন্টু S PV/RT আর IT/EF। IT/EF টা কোথা থেকে আসছে? কিউ সমান এন ইএফ পড়ছিলাম না তড়িৎ রসায়নে, সেইটা থেকে। এই মোল সংখ্যার যতগুলা সূত্র ছিল সব কয়টা এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি। এবার আসো কোনটা, এই প্রত্যেকটা সম্পর্কে আমরা অল্প অল্প করে কথা জেনে নেই। কোনটা কি আমরা তো জানি। এইটা হচ্ছে মোল, এটা তো বলার কিছু নাই। এইখানে ডাব্লুটা কিন্তু গ্রাম এককে থাকতে হবে, ডাব্লুটা গ্রাম এককে থাকতে হবে। একটুখানি এটা আণবিক ভর জানো, এটা হচ্ছে যে মৌলটা বা যৌগটা দেওয়া থাকবে তার ভর। এই এক্স মানেই অণু, পরমাণু বা আয়ন যাই বলুক ওই সংখ্যা। এন এটাকে আমরা বলি অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23। ম্যাথমেটিক্যাল টার্মে আমরা 6 ইন্টু 10⁻23 ইউজ করে থাকি। এটা হচ্ছে 0°C তাপমাত্রায় আয়তনটাকে লিটারে নিতে হবে। 0°C আয়তনটাকে এখানে আমরা লিটারে নিব, অবশ্যই লিটারে। এটা হচ্ছে 25°C তাপমাত্রায়, এটা হচ্ছে 20°C তাপমাত্রায়। এই জিনিসটা কিন্তু পরিবেশ রসায়নে ছিল। সব কয়টা কি আয়তন, ভিএল মানে কি সব কয়টা আয়তন লিটার এককে, এল বলতে লিটার এককটা নির্দেশ করছে এখানে। এখানটাও লিটার এককে। এই এস মানে কি, এস মানে হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। আর পি মানে তো চাপ, ভি মানে আয়তন, আর মানে তো মোলার গ্যাস ধ্রুবক, জানো এগুলা। আর আই মানে কি বিদ্যুৎ প্রবাহ, টি মানে টাইম, ই মানে তুল্য সংখ্যা, এফ মানে ফ্যারাডে। আচ্ছা দেখো, ঘনমাত্রার সূত্রগুলো যদিও পরে পড়বো, ঘনমাত্রা টপিকটা তো একদম আলাদা একটা টপিক, ওখান থেকে প্রায় কোশ্চেন থাকে। তারপরও এখানে ছোট্ট একটা কাজে লাগার মতো একটা সূত্র আমরা একটু প্রমাণ করে ফেলি। দেখো একটা সূত্র এখানে আমরা বললাম এন সমান ভিএল ইন্টু এস। তাহলে এইখান থেকে আমরা ঘনমাত্রা সমান কি বলতে পারি? মোল সংখ্যা ডিভাইডেড বাই ভিএল। এন সমান কি আবার ডাব্লু বাই এম, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? ডাব্লু বাই এম ইন্টু ভিএল, এম ইন্টু ভিএল। এখন এই লিটার, ভিএল মানে কি, এটা লিটার এককে। তুমি যখন এটা লিটার এককে নিবা না, মিলিলিটার এককে নিবা, তখন কি করতে হবে? মিলিলিটার এককে নিলে এক, এইখানে 1000 ইন্টু ডাব্লু ডিভাইডেড বাই এম ইন্টু ভিএল। না ভিএল না, তখন তো এখানে মিলিলিটার এককে। কেন 1000টা ওখানে গেছে দেখো, এটা তো জানোই 1 লিটার মানে 1000 ml।
মিলিলিটার থেকে লিটার যাইতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে না? তো সেই 1000টা এখানে যদি ভাগ হয়ে যায়, মূলত হওয়ার কথা, আমি একটু ভেঙে দেখাই এখানে। ডাব্লু এম, এখানে যখন তুমি ml বাই 1000 করবা, এইটা আর এই ভিএল তো সেম জিনিস, তাহলে 1000টা নিচে ভাগাকারে থাকা মানে কি উপরে গুণ হয়ে যাওয়া না? 1000 ইন্টু ডাব্লু ডিভাইডেড বাই এম ইন্টু ভি, এই ভিটা কিন্তু মিলিলিটার এককে, এটা জানো। এবার আসো, এখানে যেহেতু আয়তন নিয়ে কথা হয়েছে, আমরা পরিবেশ রসায়নে পড়ছিলাম, সেটা একটু এখানে একটু রিক্যাপ করি। দেখো, 1 মিটার সমান আমরা জানি 100 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে আমি যদি ঘন করে দিই, 1 মিটার কিউব মানে পাবো 10⁶ সেন্টিমিটার কিউব। একটা জিনিস অবশ্যই মুখস্থ থাকা লাগবে, 1 সিসি মানেই হচ্ছে প্রথম সিসি সেন্টিমিটার, আর একটা সিসি হচ্ছে কিউবিক, তাহলে কিউবিক সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার কিউব। এই 1 সেন্টিমিটার কিউব মানেই হচ্ছে 1 ml। এই জিনিসটা তো সবাই জানো, না জানলে এখনই মুখস্থ করে ফেলো। যারা পরিবেশ রসায়ন করছো তাদের তো এমনি মুখস্থ থাকার কথা। এই সূত্রগুলা, এই কনসেপ্টগুলো এই অধ্যায়ে কাজে লাগবে। আচ্ছা, তাহলে সেই হিসেবে এখান থেকে আমি কি লিখতে পারি, 10⁶ ml লিখতে পারি। এইটাকে আমি এভাবে লিখতে পারি না, 10⁻³ ইন্টু 10⁻³ ml। একটু আগে এখানে বলছিলাম 1 লিটার মানে 1000 ml, 10⁻³ মানে তো 1000, তাহলে এখান থেকে আমি এটাও লিখতে পারি না, 10⁻³ লিটার। তাহলে এইখান থেকে দেখো একটা জিনিস আমরা পেয়ে গিয়েছি, বা এই কোশ্চেন অ্যাডমিশন টেস্টে আসছে, যে 1 ঘনমিটার পানির আয়তন কত। 1 ঘনমিটার পানির আয়তন কত। তো দেখো, একটু আগে দেখছো না, মিটার কিউব মানে তো ঘনমিটার, তাহলে 1 ঘনমিটার কিউব পানির আয়তন কত, 1000 লিটার। 1 ঘনমিটার পানির আয়তন 1000 লিটার, এটা। আচ্ছা, আরো একটা আছে, সেটাও একটু এখানে দেখিয়ে ফেলি। এখানে নিচেই করি, সমস্যা নাই। 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার মানে কত, 10 সেন্টিমিটার। তাহলে এইখানেও তুমি ঘন করো, 1 ডেসিমিটার কিউব মানে 10⁻³ সেন্টিমিটার কিউব, তাহলে 1 ডেসিমিটার কিউব মানে 10⁻³ ml, 10⁻³ ml মানে কত, 1 লিটার। তাহলে 1 ডেসিমিটার কিউব মানে কি দেখা যাচ্ছে, 1 লিটার। তাহলে আলটিমেটলি দেখো 1 মিটার কিউব এটার সমান আমরা পাইলাম 1 লিটার, মানেই কি 1 ডেসিমিটার কিউব। তাহলে এই জিনিস দুইটা যেন কখনোই না গুলাই, 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 মিলিলিটার, 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার, এই দুইটা জিনিস যেন কোনোভাবে না গুলায়। কিভাবে আসছে, কেন আসছে, সব কয়টা কিন্তু প্রমাণ এখানে দেখাই দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আসো আমরা একটু মূল সংখ্যার ম্যাথের দিকে প্রবেশ করি। প্রথমে ছোট ছোট ম্যাথ। এরকম যে ম্যাথগুলো করবো, এগুলো আগেও করছো, এসএসসি তেও করছো। এখন এসএসসি তে যে করছো ঐকিক নিয়মে করছো, আমরা এখন আর ঐকিক নিয়মে করব না, আমরা এখন ঐকিক নিয়মে যাব না। ছোট্ট একটা বইয়ের কোশ্চেন দিয়ে শুরু করি। 90 গ্রাম পানিতে কত মোল পানি ও কয়টি পানি অণু আছে। দেখো, ছোটবেলায় বা এসএসসি তে কি করতে, আচ্ছা আমরা একটা জিনিস একটু আগে শিখে আসছি, কিন্তু দেখো পানি H2O এর আণবিক ভর কত, 18.02, তা আমরা 18 ধরি, 18 গ্রাম। এইটাকেই মূলত সাধারণত আমরা বলে থাকি 1 মোল। এটাকে আমরা সাধারণত বলি কি 1 মোল। তাহলে একাডেমিকে এসএসসি তে কি করছো, যে 18 গ্রাম পানিতে 1 মোল পাই, 1 গ্রাম পানিতে এত পাই, 90 গ্রাম পানিতে এত পাই, এরকম কি নিয়মে করছিলে। এখন আমরা ওই নিয়ম টিয়ম সব বাদ, সূত্র শিখছি। মোল সংখ্যা সমান W বাই
এম, ভর দেওয়া আছে এখানে 90 ডিভাইডেড বাই আণবিক ভর হচ্ছে 18, তাহলে মোল সংখ্যা কত আসছে? মোল সংখ্যা হচ্ছে 5। একটা উত্তর শেষ। দ্বিতীয় আরেকটা বলছে এখানে কি অণুর সংখ্যা। দেখো অণুর সংখ্যা মোল সংখ্যা সমান কি ছিল? এক্স ডিভাইডেড বাই এন এ, এই এক্সটা আমাকে বের করতে বলছে। তাহলে এক্স মানে কি? এন ইন্টু এন এ। এই সূত্রটাও কিন্তু হুবহু পরীক্ষায় আসছে, হুবহু পরীক্ষায় এটা আসতে দেখা গেছে। তাহলে এখান থেকে মোল সংখ্যা কত পাইলাম একটু আগে? মোল সংখ্যা পাইলাম 5। অ্যাভোগাড্রো সংখ্যাটা এখানে গুণ করে দাও, 6 ইন্টু 10⁻23। তাহলে 30 ইন্টু 10⁻23, তাহলে 3 ইন্টু 10⁻24। এখন দেখো মোল সংখ্যা যদি না বের করতে বলতো, যদি এখানে তো মোল সংখ্যা একটা বের করতে বলছে বলে, যদি না বের করতে বলতো তখন কি করতাম? n সমান w বাই m লিখতাম, x বাই n এ লিখতাম। যা যা বলবে সেই ইনফরমেশনগুলো যেগুলো দেওয়া থাকবে সেই অনুযায়ী আমি সূত্রটা বসাবো। বের করতে বলছে x, তাহলে x সমান কি লিখতে পারি আমি? w ইন্টু n এ ডিভাইডেড বাই আণবিক ভর। w এর মান 90, অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর হচ্ছে 18। দেখো একই জিনিসই আসতেছে, 3 ইন্টু 10⁻24। এটা ছিল ছোট্ট ম্যাথ। এখানে আরেকটা জিনিস বলতে পারতো, আমরা কি বের করছি? এটা এটা বের করছি কিন্তু অণুর সংখ্যা। এটা আমরা বের করছি অণুর সংখ্যা। এইখানে যদি বলতো পরমাণুর সংখ্যা কত হবে পানির অণুতে, দেখো পানির অণু H2O, এখানে পরমাণু কোনটা? তিনটা পরমাণু, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, তাই পরমাণু হচ্ছে এখানে তিনটা। তাই তিনটা পরমাণু মানে এখানে 3 ইন্টু 10⁻24, 9 ইন্টু 10⁻24। এরপরে আসো, এবার ধরো বললাম 2.5 গ্রাম পানিতে ক্যালকুলেটর না ব্যবহার না করে করি আমরা, 9 গ্রাম পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা হিসেব করো। এবার কি বলছে? এবার কিন্তু টোটাল পানিতে পরমাণুর সংখ্যা বলে নাই, বলছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। তাহলে এই পানিতে একটা জিনিস তো আমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, একটা অক্সিজেন আছে, দুইটা হাইড্রোজেন আছে। এবার দেখো এই ডাব্লুটা কার দেওয়া আছে? ডাব্লুটা দেওয়া আছে পানির। তা তুমি পরমাণু সংখ্যা বা অণুর সংখ্যা কার বের করতে পারবা? তুমি তো পরমাণু ডিরেক্টলি বের করতে পারবা না, কখনোই পরমাণু তুমি ডিরেক্টলি বের করতে পারবা না। বের করতে পারবা কি? অণুর সংখ্যা। এই ভর দেওয়া আছে পানির, অবশ্যই অণুর সংখ্যাটা কার বের হবে? পানির বের হবে। তাহলে আমরা আগে পানির অণুর সংখ্যাটা বের করে নিই। n সমান w বাই m, x ডিভাইডেড বাই n এ। তাহলে x এর মানটা বের করো, w n a বাই m। w এর মান 9 ডিভাইডেড বাই 18, 6 ইন্টু 10⁻23। তাহলে 3 ইন্টু 10⁻23 কি আসছে? পানির অণুতে টোটাল অণুর সংখ্যা আসছে 3 ইন্টু 10⁻23, 3 ইন্টু 10⁻23। এইবার একটু লেখালেখি হবে, লেখালেখি করলে এই জিনিসটা মাথা থেকে আর যাবে না। দেখো আমরা কি পাইলাম এখানে?
কালারটা চেঞ্জ করে দিই। 9 গ্রাম পানিতে পানির অণু পাইছি না উপরে? 9 গ্রাম পানিতে পানির অণু হচ্ছে 3 ইন্টু 10⁻23। এতটা হচ্ছে পানির অণু 9 গ্রাম পানিতে। এই 9 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণু, 9 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণু হবে এইটা। মানে ক্যালকুলেশন করে যে মানটা বের হবে এইটা হবে, যেই অণু থাকুক এখানে পানি বলে না, বড় একটা অণু থাকলে যে একা থাকবে, সিঙ্গেল থাকবে, তার মান পানির অণুর মানের সমান থাকবে। তার মান পানির অণুর মানের সমান থাকবে। এখন পানিতে হাইড্রোজেন পরমাণু ছিল কয়টা? 2টা। এজন্য এখানে 2 গুণ করতে হবে। 6 ইন্টু 10⁻23। টোটাল পানির অণুতে মোট পরমাণু, যেটা উপরের ম্যাথটাতে আমরা করছিলাম 3 গুণ করে, হয় এই দুইটা যোগ করবা অথবা ডিরেক্টলি 3 ইন্টু এইটা 9 ইন্টু 10⁻23। এই সিম্পল ম্যাথ ছিল। এখন এই এই টাইপের ম্যাথ আমরা দেখো আরো করব। এবার ধরো আমি বললাম এখানে 1 গ্রাম অক্সিজেনে কয়টা পরমাণু থাকে? ভর দেওয়া পরমাণু চাইছে, তাহলে পরমাণু চাইছে বলে এক্স বের করতে হবে। WNA ডিভাইডেড বাই এম। ডাব্লুর মান 1, 6 ইন্টু 10⁻23। আণবিক ভর কত অক্সিজেনের? 32। অক্সিজেন যদি উল্লেখ করে দেয় এটা বুঝে নিতে হবে কিন্তু O2, বুঝে নিতে হবে এটা O2। তাহলে এইখান থেকে তুমি এক্স এর মান কত পাচ্ছ? 6/32, 5 1/5 মানে 0.2, তার মানে 1 পয়েন্ট সামথিং। 1.88 ইন্টু 10⁻22। এতটা কি? এতটা হচ্ছে অক্সিজেন অণু পাচ্ছি, অক্সিজেন অণু পাচ্ছি। তাহলে অক্সিজেনের সংকেত কি? O2। তাই পরমাণু সংখ্যা কি হবে? অক্সিজেনের পরমাণু 2টা না? তাহলে এটার সাথে 2 গুণ করতে হবে। তাহলে এখান থেকে একটা হোমওয়ার্ক করে ফেলো যে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু ও পরমাণু থাকে? সেম ভাবে তোমাদের পরিবেশ রসায়নে একটা ম্যাথ ছিল মেবি, 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটা অণু থাকে, ওটাও করবা। পরমাণু থাকে কয়টা সেটাও করবা। আমি ওটা না করে হোমওয়ার্ক দিয়ে দিই। 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু ও পরমাণু সব একই, একটা করলেই তো হয়ে যায়। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ক্যালকুলেশন করার ক্ষমতাটা স্মুথ হবে। পরমাণু অবস্থায় 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের
ভলিউম কত? পরমাণু অবস্থায় 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভলিউম কত, এইটা বের করতে হবে। এখন আমরা জানি যে পরমাণু অবস্থা মানে কি, পরমাণু অবস্থা মানে হচ্ছে এসটিপি। বের করতে বলছি কি ভি, ধরো ভিএল বের করতে হবে, দেওয়া আছে ডাব্লু। তাহলে মোলের আমরা কোন সূত্রটা ইউজ করব? ডাব্লু বাই এম সমান এসটিপি বলতে ভিএল বাই 22.4। বের করতে হবে কোনটা? ভিএল। ডাব্লু এর মান কত? 2.2 ইন্টু 22.4 ডিভাইডেড বাই আণবিক ভর হচ্ছে 44। তাই 22 দুগুণ 44, এখানে আসে 20, তাই 22.4 বাই 20। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, 22.4 ডিভাইডেড বাই 2 ইন্টু 1/10। তাহলে আসে কত? 11.2। 11.2 ভাগ 10 মানে 1.12, 1.12 লিটার। এটা অ্যাডমিশনে আসার মতো কোশ্চেন, এই কোশ্চেনটা অ্যাডমিশনে আসছে, এই জন্য এটা ক্যালকুলেটর ইউজ না করেই করলাম। তাহলে এইখানে হোমওয়ার্ক করবা যে পরমাণু অবস্থায় কি দেওয়া যায়। কার্বন ডাই অক্সাইড ছিল 2 গ্রাম, ইথেন গ্যাসের 2 গ্রাম ইথেন গ্যাসের আয়তন কত, এইটা হোমওয়ার্ক থাকবে। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 2 ইন্টু 10⁻20টি অণু সরিয়ে নেওয়া হলে কি পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে? আচ্ছা, কি বলছি? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ডাব্লু দেওয়া আছে, কতটা অণু সরায় নেওয়া হয়েছে? এই এতটা অণু সরায় নেওয়া হয়েছে, 2 ইন্টু 10⁻, এতটা অণু। কি পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট আছে? কি পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট আছে? তাহলে দেখো, এইখানে ক্যালসিয়াম কার্বনেটের ভর দেওয়া ছিল, এইখান থেকে অণু সরানো হয়েছে। কার অণু সরানো হয়েছে? ক্যালসিয়াম কার্বনেটের অণু সরানো হয়েছে। বের করতে বলছে কি পরিমাণে আছে ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট। তাহলে এখানে কোন এককে বের করতে বলছে? ভরে বের করতে বলছে না, পরিমাণ বলতে ভর অথবা আয়তনে বের করতে হবে। তাহলে কি পরিমাণে অবশিষ্ট আছে সেটা বের করতে গেলে আগে কতটুকু বের হয়ে গেছে ওই ভরটা বের করতে হবে। তার মানে এই অণুর সংখ্যা থেকে আগে আমাকে ভর বের করতে হবে। তো সূত্র কি জানি? এক্স বাই এন এ ডাব্লু বাই এম, এক্স বাই এন এ ডাব্লু বাই এম। বের করব কোনটা? এই এতটুকু অণুতে ভর কত আছে, তাই ডাব্লু বের করব। এইটা কিন্তু আদিতে ছিল, এই 10 আমার এখন কাজে লাগবে না। এই 10 থেকে কত ভর বের হয়ে গেছে আমি সেটা বের করে নিচ্ছি। এতটা অণু বের হয়ে গেছে না, তাহলে এই অণু থেকে আমি কি বের করব? অণু থেকে আমি ভর বের করে নিব। তাই ডাব্লু সমান কি আসতেছে? এক্স ইন্টু এম বাই অ্যাভোগাড্রো সংখ্যা। এক্স এর মান কত? 2 ইন্টু 10⁻20। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100, আর অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এটা 10⁻23 উপরে, এইটাকে আমরা লিখতে পারি 10⁻22। 100 আছে, 22 লিখতে পারি। এটা উপরে উঠলে থাকবে 10⁻−1, তাই 2/6।
এটা এরকম থাকতেছে 2/6 ইন্টু 10⁻⁻1, তার মানে 2/3 মানে হচ্ছে 1/3 ইন্টু 10⁻⁻1। তো 1/3 মানে হচ্ছে 0.33, সেটাকে আবার 10 দিয়ে ভাগ, 10⁻⁻1 মানে 10 দিয়ে ভাগ, তার মানে 0.033। তাই এত ভর বের হয়ে গেছে। তাই অবশিষ্ট বের করা তো আরো ইজি। কতটুকু অবশিষ্ট আছে, আগে যা ছিল আর যা বের হয়ে গেছে। তো অবশিষ্ট সমান 10 গ্রাম থেকে বাদ দিতে হবে এইটা, তার মানে 9 পয়েন্ট সামথিং, কত আসে 9.97 গ্রাম আসবে। ইজি একটা ম্যাথ, কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইজি ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, মোল সংখ্যার যতগুলো সূত্র লিখছিলাম আমি চেষ্টা করছি সব কয়টা সূত্রের একটা করে মিনিমাম ম্যাথ করার। এরপরে ম্যাথটা ধরো করলাম, পরমাণু অবস্থায় 10 ml অ্যামোনিয়া গ্যাসের ভর কত। পরমাণু অবস্থায় 10 ml অ্যামোনিয়া গ্যাসের ভর কত, এটা ধরো বলে দিয়েছি। সেই পরমাণু অবস্থা মানে এসটিপি, চাইছে ভর, তাহলে কোনটা অ্যাপ্লাই করতে হবে। ডাব্লু চাইছে, তাহলে ভিএল, ভিএল মানে কি, লিটার করতে হবে, দেওয়া আছে মিলিলিটারে। লিটার করতে গেলে কি করতে হয়, 1000 দ্বারা ভাগ করতে হয়, ইনটু মলিকুলার ওয়েট বাই 22.4, তাহলে 1000টা নিচে চলে আসবে। তাহলে এটা ক্যালকুলেটারে বসালে আসতেছে 7.58 ইন্টু 10⁻³ গ্রাম। সেম কোশ্চেনে আমি যদি অ্যাড করে দিতাম অণুর সংখ্যা কত, তখন কি করতাম আমরা। এখানে তুমি দুইটা ভাবেই করতে পারো। কোশ্চেনটা এরকম যদি হইতো, পরমাণু অবস্থায় 10 ml অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা কত, তখন তো তুমি ভর বের করে করতে না। মনে করো কোশ্চেনটা আমি কি বলছি, এইখান থেকে এই কোশ্চেনটা আছে, এই ভরটার বের করতে বলে নাই, তখন কি করতে, তখন এখানে লিখতে x/n এ VL/22.4, একই জিনিস। 10/1000 বা 10 ইন্টু 10⁻³ ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ হয়ে যাবে এবার ডিভাইডেড বাই 22.4। এটা যেটা আসবে এতটি অণু। যদি পরমাণু বলতো 3 গুণ, পরমাণু বলতো 3x। আচ্ছা, তাহলে পরমাণু অবস্থা চাপে 2 ml মিথেন গ্যাস ইথেন গ্যাসে ভর সংখ্যা অণুর সংখ্যা বের করবা। আচ্ছা, এরপরে 27°C তাপমাত্রায় ও 750 মিলিমিটার
মার্কারি প্রেসার চাপে 10 মিলিলিটার আয়তনে কার্বন ডাই অক্সাইড গ্যাসে কয়টি অণু থাকে? এখন এইটা কিন্তু শুধু একটা ওয়েতে করা যায় এমনটা না। দেখো পরিবেশ রসায়নে আমরা P1V1/T1 = P2V2/T2 পড়ছিলাম না? ওইটা দিয়েও করা যায়, কিন্তু ওভাবে এখন আমরা কিচ্ছু করব না। ওইভাবে করছিলাম পরিবেশ রসায়নে, বিকল্পও করেছিলাম, এই টাইপের ম্যাথ ওখানে করছি। আমরা করব হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র P=nRT/n সমান আমরা যে প্রথমে সূত্র লিখছি P/RT, সেটা দিয়ে। দেখো কেন, টি দেওয়া আছে, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, এক্স চাইছে। এক্স মানে কি? মোল সংখ্যা। মোল সংখ্যা সমান তো x/n এ জানি আমরা। তাহলে আমরা এইটা অ্যাপ্লাই করব। তাহলে n সমান PV/RT, n এর পরিবর্তে x/n এ PV/RT। এই এক্সটাই আমি বের করব, PVNA/RT। পি এর এককগুলা এবার আসো। এবার এককের ঝামেলা, আয়তনের এককের ঝামেলা মিটাইছি, চাপের এককের ঝামেলা আমরা পরিবেশ রসায়নে মিটাইছিলাম। তারপরে এখানে আরেকবার একটু আমরা মনে করি নিই। আমরা তো এখানে ডাটা লিখতে হবে। চাপটা আজকে না, ওটা চাপ আয়তন ভর আলাদা একটা দিনে করব। প্রেসারটা অ্যাটমসফিয়ারে নিতে হবে। অ্যাটমসফিয়ারে নেওয়া বলতে 750 কে কত দিয়ে ভাগ করতে হবে? 760 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে যদি আমরা 750/60 লিখি, তাহলে 750টা উপরে চলে যায় আর 760টা তো নিচে চলে আসবে। মানে আমি এইটাই বলতে চাচ্ছিলাম, যেভাবে আছে আমি সেইভাবে একটু আগে বসাই নিই। 750/760 প্রেসার বসাইলাম। আয়তনটা তো লিটারে নিতে হবে, 10/1000। অ্যাভোগাড্রো সংখ্যাটা তো এভাবে বসাইতে হবে। আর শেষে আর এটা তুমি নিছো অ্যাটমসফিয়ারে, এটা নিছো লিটারে, তাহলে আর এর মানটা কি নিতে হবে? লিটার অ্যাটমসফিয়ার এককে 0.082। 0.082। আচ্ছা, টি এর মানটা নিতে হবে কেলভিনে, 300 কেলভিন। পুরোটা ক্যালকুলেশন করে তোমার মান আসবে 2.41 ইন্টু 10⁻20, এতটা। এইভাবে করবা এই ম্যাথটা, বা আমি যেভাবে বলছি যে প্রথমে এখান থেকে ভি2 বের করবা, দিয়ে লিখবা কি যে 22.4 লিটারের অনুসংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, ইয়াকে এত, আর ওই যেটা আয়তন বের করছে ভি2 অততে অনুসংখ্যা কত সেটা বের করতে হবে। তাহলে এখানে তোমরা কি করবা, এইখানে করো, এই যে কোনো একটা মান চেঞ্জ করে দিও, 750-এর জায়গায় 710 দিও, আর 10 ml এর জায়গায় 10 লিটার দিবা, দিয়ে কার্বন ডাই অক্সাইডের জায়গায় সালফার ডাই অক্সাইড দিবা, দিয়ে কয়টা অণু আছে এটা বের করবা। আচ্ছা,